মানুষ হোঁচট খায় নিজের দুর্বল জায়গাগুলো মেরামত করে আবার শক্ত করে উঠে দাঁড়ানোর জন্য। মানুষ ভেঙে পড়ে ভুলগুলো থেকে সরে তার আসল শেকড়ে ফিরে আসতে। তাই সব আঘাতেই দরকার নিজেকে বড় করার জন্য। যারা আপনার কাছের মানুষ আছে এবং ছিল, এমনকি যারা আপনার কাছের মানুষ নয়, তাদের গোপন যা কিছু আপনি জানেন তা গোপন রাখুন। অন্যের প্রাইভেসি নষ্ট করার মতো ব্যক্তিত্বহীনতা আর কিছু নেই। জগতের সবচেয়ে চরিত্রবান ব্যক্তিটি সে, যে তার কাছের মানুষদের গোপনীয়তা, দুর্বলতা নষ্ট করার চেষ্টা করে না, যে অন্যের প্রাইভেসি নষ্ট করে। মূলত সে নিজেই নিজের বিপদের গর্ত খুলছে আল্লাহর তরফ থেকেই। সে ভাবে না তার এমন কত কিছুই আছে যা আল্লাহ গোপন করে ঢেকে রেখেছেন, অথচ তার সেই গোপন কথাগুলো সে কিন্তু বেমালুম ভুলে গেছে। সে এসব ভুলে অন্যের পিছনে ছুটছে, অন্যের ভুল ত্রুটি কিভাবে সবার সামনে প্রকাশ করবে। একটা কথা সে নিশ্চয়ই ভুলে গেছে, যে অন্যের দোষ গোপন রাখেন, আল্লাহ পাক স্বয়ং তার নিজের দোষও গোপন রাখেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সকালবেলা উঠেই একটু ভিন্ন ধরনের নাস্তা রেডি করে নিলাম। কে কে পছন্দ করেন সকালবেলা এই ধরনের নাস্তাগুলো? সবসময় কিন্তু একঘেয়েমি নাস্তা কারো কাছেই ভালো লাগে না। সকালবেলা প্রথমে ভেবেছি রুটি ভাজি করব, কিন্তু এক কথায় মেয়ে নিষেধ করে দিল। তারপর বললাম যে চাপটি তৈরি করে দিব কিনা, তখন বলল দিতে পারো। তো আমাদের দেশে এটাকে কিন্তু চাপটি বলে। তো আপনারা কি বলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই চাপটি তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা দেখে নিয়েছেন। তবে ব্যাটারটা তৈরি করেছি শুকনো চালের গুঁড়ো দিয়ে। তবে শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা বানাতে গেলে 10 থেকে 15 মিনিট হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োটা ভিজিয়ে রাখতে হবে। এতে করে চালের গুঁড়োটা একদম সফট হয়ে যাবে আর ফুলে উঠবে। আর এখানে অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। তবে আপনারা চাইলে কিছুটা ময়দাও অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি। আর সেই সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ম্যাগি মশলা, আর সাথে দিয়েছি 2টো ডিম। আপনারা চাইলে আরও মশলা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো এটাই ছিল আমার আজকের চাপটির রেসিপি। যেহেতু ভিডিও দেখাতে দেখাতে আমি অনেক কথা বলে ফেলেছি, সেই কারণে রেসিপিটা কিন্তু একটু পরেই বলে দিলাম। এরপর দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করেছি বট, বুটের ডাল দিয়ে বট বা ভুড়ি যেটাই বলেন, সে বট রান্না করেছি, আর সেই সঙ্গে টমেটো ভাজি করেছি। সাধারণত আমরা কাঁচা টমেটোটাই বেশি ভাজি করে খাই, কিন্তু এখন যেহেতু কাঁচা টমেটো তেমন একটা পাওয়া যাচ্ছে না, তাই আমি আধা কাঁচা পাকা টমেটোই আজকে ভাজি করে নিব। প্রতিদিন তো আপনাদের সঙ্গে ডেইলি ব্লগগুলো শেয়ার করি, তবে আজকে আপনাদের সঙ্গে বেশ কিছু টিপস শেয়ার করব। কারণ অনেক আপুরাই কমেন্ট করে বলেছেন যে আপু ভিডিওর মধ্যে কিছু টিপস শেয়ার করো। তো আজকে ভাবলাম আজকে বেশ কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমাদের স্মার্ট গৃহিণী আপুদের জন্য অনেক সুবিধা হবে। যদিও আমি জানি আমার টিপসগুলো অনেক আপুরাই জানেন, তবে যে সকল আপুরা জানেন না তাদের জন্যই আজকে টিপসগুলো শেয়ার করব। তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এরই মধ্যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে দেখে নিই আজকের ভিডিওর বিশেষ সেই টিপসগুলো। প্রথম টিপস, মশারি ব্যবহার করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। 12 মাসেই আমাদের মশারির প্রয়োজন হয়, তবে কয়েকদিন ব্যবহার করতে না করতেই দেখবেন মশারির যে মাঝখানের অংশটা সেটা কিন্তু একদম কালো হয়ে যায়। তার একটা কারণ হচ্ছে উপরের অংশটাতে ফ্যান থাকে, আর সেই ফ্যানের বাতাসে আমাদের মশারির উপরের অংশটায় প্রচুর পরিমাণ নোংরা হয়ে যায়, আর সেটা কিন্তু খুব সহজে তুলেও ফেলা যায় না, যতই হাত দিয়ে ধুয়ে নেন না কেন।
মধ্যখানে সেই কালো দাগগুলো কিন্তু খুব সহজে তোলা যায় না। তো আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মশারি খুব সহজে একদম নতুনের মতো ঝকঝকে করে পরিষ্কার করে নিতে পারবেন। প্রথমে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে মশারিটা ভিজিয়ে নিয়েছি। এরপরে সেই ভেজানো মশারির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কেরোসিন তেল। এরপর আমি মশারিটার মধ্যে ভালো করে সেই তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মশারিটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। জাস্ট আমরা যতটা সময় পর্যন্ত কাপড় চোপড় ভিজিয়ে রাখি ঠিক ততটুকুই। 10 মিনিট পর ফিরে এসে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত মশারিটা কোনো কাচা ধোয়া কিছুই করিনি। পানির অবস্থা দেখুন কতটা নোংরা হয়ে গেছে। এখন আমি মশারিটাকে একটু হাত দিয়ে ঘষে তারপরে ক্লিন করে নিয়ে আসবো। এই যে দেখুন মশারিটাকে আমি ক্লিন করে নিয়ে আসছি। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু মশারিটা ওয়াশিং মেশিনে দিয়েও ক্লিন করে নিতে পারেন। মশারির ভেতরে মাঝখানে যে জেদি দাগটা ছিল সেটা কিন্তু একদমই নেই, সম্পূর্ণ চলে গেছে। আমি কিন্তু মশারির সম্পূর্ণ দিকটা আপনাদেরকে একটু একটু করে খুলে দেখাচ্ছি। কোনো প্রকার ময়লা কিন্তু এখন আর অবশিষ্ট নেই। তবে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কেরোসিন তেলের সেই বাজে দুর্গন্ধটা। এখন সেটা কিভাবে দূর করব? আমি এখানে 1 ঝক পানির মধ্যে 2 চা চামচ পরিমাণ ডেটল দিয়ে দিয়েছি। এখন সেই ডেটল মিশ্রিত পানিটা আমি সম্পূর্ণ মশারির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সম্পূর্ণ মশারিটাকে সেই পানির সাথে একদম মিশিয়ে নিব। শুধুমাত্র লক্ষ্য রাখবেন সমস্ত মশারিটায় যেন সেই পানিটা লেগে যায়। এরপর মশারিটাকে নরমাল পানি দিয়ে আবার ধুয়ে ফেলুন। ব্যাস হয়ে গেল। এক ফোঁটাও গন্ধ কিন্তু থাকবে না। চলে এলাম পরবর্তী টিপসে। আমাদের সবার বাসায় এই ধরনের স্ট্রেনারগুলো রয়েছে। তবে এটা কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে ধারটা একদমই চলে যায়। তখন আর আগের মতো সেভাবে কিন্তু এটা দিয়ে গ্রেট হয় না। তো এই যে দেখুন আমি এখানে একটি সিরামিকের কাপ নিয়েছি অথবা মগ। যেকোনো একটা কিছু নিলেই হবে। আর সেই মগের মাধ্যমে আমি এর উপরে একটু ঘষে নিচ্ছি। আর এটার ঘষার ফলে এই যে স্ট্রেনারের যে মুখগুলো রয়েছে সেটা কিন্তু আগের মতো একদম ধারালো হয়ে যাবে। এর ভেতরে যদি কোনো ময়লা আটকে থাকে সেটাও চলে যাবে। সেই সাথে যে ছিদ্রগুলো রয়েছে সেই মাথাগুলো কিন্তু একদম ধারালো হয়ে যাবে। তো এই টিপসটিও আপনার বাসায় অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি অনেক বেশি উপকারিত হবেন। তো আমি এটাকে একটু ভালো করে ঘষে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ধারালো হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি তৈরি করা এটা কিন্তু গৃহিণীদের নিত্যদিনের কাজ। প্রতিদিন আর কিছু করি আর না করি, সকাল হলে আমাদের সবার কিন্তু রুটি তৈরি করতে হয়। প্রথম টিপস, আটা সিদ্ধ করার সময় অবশ্যই আটার মধ্যে সামান্য একটু তেল ব্যবহার করবেন। এতে করে আটা সিদ্ধ করার সময় আপনি যে পাত্রে সিদ্ধ করবেন সেই পাত্রেও লেগে থাকবে না, এমনকি আপনি যখন আটাটা মেখে নেবেন তখন আপনার হাতেও লাগবে না। এরপর দেখিয়ে দিচ্ছি পরবর্তী টিপস। কোনো প্রকার বেলুন চাকি ছাড়াই আপনারা কিভাবে রুটি তৈরি করতে পারবেন। এজন্য আমাদের লাগবে এক টুকরো পলিথিন। পলিথিনটা একটু লম্বা করে কেটে নিতে হবে। এরপর এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিব। আর তেলটা হাত দিয়ে অথবা ব্রাশ দিয়ে একটু ছড়িয়ে নিব পলিথিনের উপরে। খুব বেশি একটা কিন্তু তেল লাগানো যাবে না, তাহলে কিন্তু এটা পিছলে যাবে। জাস্ট সামান্য একটু মুছে নিলেই হবে। এরপর আমি একটা লেচি দিয়ে দিলাম। এরপর অপর পাশ থেকে পলিটা উঠিয়ে লেচির উপরে দিয়ে দিচ্ছি। মানে লেচিটা এক কথায় মাঝ বরাবর থাকবে। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিব, বা একদম ফিনিশিং যুক্ত মানে নিচটা যেন একদম মিশ থাকে এরকম একটা কিছু নিয়ে নিলেই হবে। সেটা হতে পারে একটা স্টিলের প্লেট অথবা গামলা, আপনার হাতের কাছে যেটা আছে সেটা হলেই হবে। এখন এটা দিয়ে হালকা করে একটু প্রেস করবেন, একদম হালকা, খুব বেশি জোরে কিন্তু করা যাবে না। দেখুন আমি সামান্য একটু প্রেস করেছি আর কত বড় রুটি হয়ে গেছে। আর এখন এটা আপনি লেচি হিসেবে ভেজে নিতে পারেন। আর যদি আরেকটু বড় করতে চান তাহলে আরেকবার প্রেস করে নিন, একদম হালকা হাতে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা প্রেস করছি। খুব সহজেই কিন্তু রুটি হয়ে যাচ্ছে। যারা রুটি তৈরি করতে পারেন না বা রুটি গোল হয় না তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তো দেখুন এটা তুলে নেওয়াটা কত সহজ। হয়তোবা ভাবছেন এর থেকে তুলবো কিভাবে। এই যে দেখুন কতটা ইজিলি এটা তুলে যায়। আর রুটিটা কত পাতলা হয়েছে। আপনি যদি রুটি একটু বড় সাইজের করতে চান তাহলে রুটির আটা একটু বড় করে নেবেন। আর রুটিটা একদমই কিন্তু পাতলা ছিল। তো এরপর আমি রুটিটা কিন্তু ভেজেও দেখাচ্ছি। ঠিক নরমাল রুটির মতো করেই কিন্তু এই রুটিগুলো তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আমার নতুন রাঁধুনি আপুরা বা গৃহিণী আপুরা তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন। চলুন তাহলে রুটি নিয়ে আরও একটি টিপস শেয়ার করে দেই।
যারা খুব ব্যস্ত মানুষ তারা খুব সহজে একসঙ্গে অনেকগুলো রুটি কিভাবে বানাবেন। প্রথমে আমি এখানে ৩টি লেচি কেটে নিয়েছি। এরপর লেচিগুলোর উপরে বেশ অনেকটা করে আটা দিয়ে নিয়েছি। আটার পরিমাণটা একটু বেশি করে দিবেন। আর এই রুটি তৈরি করার জন্য আটা যখন মাখবেন বা আটা সেদ্ধ করবেন তখন কিন্তু অবশ্যই তেল ব্যবহার করতে হবে। তা না হলে একটার সঙ্গে আরেকটা রুটি লেগে যাবে। এভাবে টেনে তুলতে পারবেন না। এই যে দেখুন আমি একটু একটু করে এটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু খুলে গেছে। তো যারা খুব দ্রুত রুটি তৈরি করতে চান তারা কিন্তু এভাবে রুটি তৈরি করে নিতে পারেন। তবে যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা কিন্তু ৩টার বেশি দিয়ে কখনোই ট্রাই করবেন না। তো আশা করছি এই টিপসটাও আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। অনেকে বলেন যে ময়দা ছাড়া এই রুটিগুলো তৈরি করা যায় না। এটা আসলে ভুল ধারণা। আটা দিয়েও তৈরি করা যায়। চলুন দেখে নিচ্ছি পরবর্তী টিপস। রসুন ছুলতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লেগে যায়। তাছাড়া আরেকটা বড় সমস্যা হচ্ছে যাদের হাতে নখ নেই কিংবা নখের মধ্যে এই রসুনগুলো ঢুকে পড়ে। তো যারা এই রিস্কটা নিতে চান না তারা কিন্তু একটা নেল কাটারের সাহায্যেই এভাবে রসুনগুলো খুলে নিতে পারেন। দেখুন কত সহজেই কোনো প্রকার হাতে ব্যথা পাওয়া ছাড়াই কিন্তু রসুনগুলো ছুলে নেওয়া যায়। অনেক সময় রসুনের এই মোটা আবরণটা খুলতে গেলে আমরা কিন্তু নখে অনেক ব্যথা পাই। তো এই যে দেখুন আমি কতগুলো রসুন ছুলে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলো রসুন ইজিলি ছিলে নেওয়া যাবে। চলুন তাহলে দেখে নেই পরবর্তী টিপস। সেটাও একটা রসুন দিয়ে। রসুন শুধু খাওয়ার কাজে ব্যবহার হয় না, এছাড়াও নানা ধরনের কাজে আমরা রসুন ব্যবহার করতে পারি। আমি এখানে একটা রসুনের উপরের অংশটা ছুলে নিয়েছি। এরপর যেটা করতে হবে, আমাদের লাগবে বেশ কিছু লং। তো আমাদের সবার ঘরে কিন্তু এই ধরনের লংগুলো থাকে, আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর এই লংগুলো আমি এই রসুনের সারা গায়ে এভাবে একটা একটা করে গেঁথে নিব। তো সমস্ত রসুনটার গায়ে কিন্তু আমি এভাবে গেঁথে নিচ্ছি যতগুলো সম্ভব এটার ভিতরে দেওয়া যায়। এটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস। তো আপনারা শুধু দেখতে থাকুন আমি কি করি। আমি কিন্তু সারা গায়ে এটার মধ্যে লং ঢুকিয়ে দিয়েছি যতটা সম্ভব। এরপর লাগবে একটা সুতলি বা রশি। আমি এখানে কয়েকটা সুতা একসঙ্গে করে মোটা করে নিয়েছি। এখন রসুনের মাঝ বরাবর এটাকে এভাবে গেঁথে নিচ্ছি। এটার কিন্তু তেমন কোনো ব্যবহার নেই, শুধুমাত্র যেন এভাবে ঝুলিয়ে রাখা যায় সেই জন্যই এই সুতলিটা টানিয়ে দেওয়া বা সুতাটা লাগিয়ে নেওয়া। এখন এটা আপনি আপনার বাসার যে কোনো জায়গায় রেখে দিবেন। বিশেষ করে যেসব জায়গায় মশা মাছির খুব বেশি উপদ্রব। যদি এটা আপনি টানিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার বাসায় সেই অংশটাতে আর মশা মাছি তেমন একটা জ্বালাবে না। আশা করছি এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন। আমার বাসায় কিন্তু এখনও এভাবে ঝোলানো রয়েছে। চলুন দেখে নেই পরবর্তী টিপস। আমরা তো সবাই কিন্তু চার্জার ব্যবহার করি। শুধু চার্জার কেন বলছি, যে কোনো জিনিসে আমরা ইলেকট্রিক যত ডিভাইস ব্যবহার করি সব কিছুরই কোনো না কোনো চার্জার থাকে। আর চার্জারের তারগুলো কিন্তু অনেক দ্রুত নোংরা হয়ে যায়। তো চার্জারের তারগুলো আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এটা আমরা সাবান পানি ছাড়াই ইজিলি একদম শুকনো অবস্থায় এটা কিন্তু ক্লিন করে ফেলতে পারি। এজন্য আমি নিয়েছি একটু হোয়াইট পেস্ট। হোয়াইট পেস্ট নিয়ে আমি তারের গায়ে একটু লাগিয়ে দিয়েছি। এরপর নিয়েছি একটি শপিং ব্যাগ। সেখানে নিয়েছি একটু ভিম লিকুইড জেল। নিয়ে এখন এই যে দেখুন আমি কিভাবে এটাকে মেজে নিচ্ছি। জাস্ট এটা একটু প্রেস করলে দেখবেন এর গায়ে যত ময়লা আছে সব কিন্তু উঠে আসবে। তো আমি জাস্ট একটুখানি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পার্থক্যটা দেখুন কতটা নোংরা হয়েছে আর কতটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক একইভাবে সমস্ত জায়গাটায় আপনি এখন সরাসরি যদি আপনি তারের মধ্যে অনেকগুলো পেস্ট লাগাতে যান তাহলে কিন্তু অনেক পেস্ট লাগবে। তাই সেটা না করে আপনি যে ব্যাগটা দিয়ে ক্লিন করবেন সেই ব্যাগের মধ্যে সামান্য একটু পেস্ট আর হচ্ছে একটু ভিম লিকুইড জেল নিয়ে এভাবে ধরে টান দিলেই দেখবেন তারটা একদম ক্লিন হয়ে গেছে। খুব ইজিলি এটা পরিষ্কার করে নেওয়া যায়। এরপর চার্জার যে মেইন মাথাটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। পেস্ট শুধুমাত্র ব্রাশ করার কাজে ছাড়াও কিন্তু অনেক কাজে আসে, যেটা আমরা অনেকেই হয়তোবা জানি না। তাই চেষ্টা করেছি যতটুকু আমি জানি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি আবারও বলে নিচ্ছি, আমার যে সকল আপুরা এই টিপসগুলো জানেন আমি কিন্তু তাদের জন্য ভিডিওটি শেয়ার করিনি। যে সকল আপুরা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিওটি শেয়ার করা। তো চার্জারটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে আর এই দেখুন কত পরিমাণ ময়লা ছিল এই চার্জারের গায়ে। এরপর চলুন পেস্ট দিয়ে আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর পেস্ট একসঙ্গে যখন আপনি মেখে নেবেন তখন এটা কিন্তু দারুণ কার্যকরী একটা জিনিস তৈরি হয়। আমি পেঁয়াজের উপরে কিছুটা পেস্ট এভাবে লাগিয়ে নিয়েছি। এরপর যেটা করব,
যে কোনো সুইচ বোর্ড বলেন বা যে কোনো জায়গায় আপনি লেখার দাগ বা যা কিছু তুলতে চান সেখানে এভাবে আস্তে করে প্রেস করে দিবেন। দেখুন আমার এই বোর্ডটার মধ্যে অনেক ময়লা লেগেছিল। শুধু ময়লা কেন বলছি, এখানে যখন রং করা হয়েছিল সেই রংটাও লেগে আছে এবং অনেকগুলো গামের মতো লাগানো রয়েছে। আমি এর উপরে পেঁয়াজের রসটা আর হচ্ছে পেস্ট একসঙ্গে এভাবে লাগিয়ে দিয়েছি। এখন একটি ব্রাশের সাহায্যে সেটাকে চতুর্দিক থেকে ব্রাশ করে নিচ্ছি। যেহেতু এটা ইলেকট্রিক বোর্ড, এখানে কিন্তু আমরা চাইলেই পানি ইউজ করতে পারবো না। তাই এই ধরনের পেস্ট বা পেঁয়াজ দিয়ে যদি এটাকে ব্রাশ করে তারপর মুছে নেন, দেখবেন একদম ক্লিন হয়ে গেছে নতুনের মতো। আর কতটা চকচক করছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি এই ছোট টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলুন তাহলে দেখে নিই পরবর্তী টিপস। এরপর চলে এলাম কাঁচামরিচের একটি টিপস নিয়ে। কাঁচামরিচ যেটা আমাদের দৈনন্দিন জীবনের সব সময় কাজে লাগে, প্রতিদিন কাজে লাগে গৃহিণীদের। এই কাঁচামরিচ আমরা যদি ফ্রিজেও রেখে দিই তাহলে দেখবেন কয়েকদিন পরে এটা কিন্তু একটু শুকিয়ে যায়। তো এই মরিচটা আপনারা কিভাবে আবার একদম ফ্রেশ করে নেবেন সেই টিপসটি আজকে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে যদি কোনো মরিচ শুকিয়ে যায় তাহলে সেটা সতেজ করার উপায় হচ্ছে, প্রথমে ফ্রিজ থেকে মরিচটা বের করে একটা পাত্রে নিয়ে ঠান্ডা কিছুটা পানি অ্যাড করে দিবেন। এরপর এর মধ্যে কয়েক টুকরা বরফ দিয়ে ভিজিয়ে রাখবেন 10 মিনিটের জন্য। দেখবেন মরিচগুলো আগের রূপে চলে এসেছে। তাছাড়া সামনে কিন্তু রমজান মাস চলে এসেছে। আর রমজান মাসে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে মরিচের প্রয়োজন হয়। তাই আপনার চাইলে এখন কম দামে মরিচ সংরক্ষণ করতে পারেন। আর তখন যদি দেখেন এভাবে শুকিয়ে গেছে তাহলে ঠিক এই টিপসটাই অ্যাপ্লাই করে নেবেন। তো আশা করছি আমার নতুন রাঁধুনি আপুদের কিন্তু এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে। তো এই যে দেখুন আমি বেশ কয়েক টুকরা বরফ দিয়ে এভাবে ভিজিয়ে রাখছি। যদিও আমার মরিচগুলো ফ্রেশ ছিল, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিলাম। তো মরিচগুলো ভেজানোর পর কিন্তু আরও সতেজ হয়ে গেছে। তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। চলুন তাহলে এখন দেখে নিই আজকের ভিডিওর লাস্ট টিপস। তার আগে বলে নিচ্ছি, যেহেতু টিপস নিয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি বানিয়েছি, তাই আজকে কিন্তু কারো কোনো কমেন্টের উত্তর দিতে পারছি না বা কারো কোনো নাম নিতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চাল সবার বাসায় থাকে, আর চালে পোকা ধরে না এমনটা কিন্তু কখনোই হয় না। আর আমরা যেহেতু বাজার থেকে চাল কিনে খাই, দেখা গেছে কয়েকদিন পরেই কিন্তু চালের মধ্যে পোকা ধরে যায়। তো চাল কিভাবে আপনারা পোকা ধরা ছাড়াই রেখে দিতে পারে সেই টিপসটি আজকে শিখিয়ে দিচ্ছি। আর যদি চালে পোকা ধরেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটি ফলো করবেন, তাহলে চালের মধ্যে কোনো পোকা কিন্তু থাকবে না। প্রথমে আমি এখানে একটি শপিং ব্যাগ নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়েছি কয়েকটি লং, আর দিয়েছি 3-4 কোয়া রসুন, আর সেই সঙ্গে দিব কয়েক টুকরো শুকনো মরিচ। এগুলো সব একসঙ্গে বেঁধে একটা পুটলির মতো করে নিব। এরপর এটা রাবারের সাহায্যে বেঁধে নিব। এরপর চালের মধ্যে ঢুকিয়ে রাখবো। যদি চালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম কয়েকটা পুঁটলি বানিয়ে তারপর চালের মধ্যে দিয়ে রাখবেন। এতে করে যদি চালের মধ্যে কোনো পোকা হয়ে থাকে সেটাও চলে যাবে, আর যদি পোকা না হয়ে থাকে তাহলে কখনো পোকা হবে না। আশা করছি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, মাটির নিচে বাড়ি, পড়ে থাকে লাল শাড়ি, ঘুরে বেড়ায় দোকান বাজার থেকে লোকের ঘর বাড়ি। দাদার সঠিক উত্তর ছিল পেঁয়াজ। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মোনালি। মোনালি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন জিনিস আমরা সব সময় না দেখেই খাই? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।